নমস্কার, আমার নাম মল্লিকা দাস। আমি ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশনের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমার ক্রমিক নং 22। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে আমাকে এত সুন্দর একটি বিষয় উপস্থাপনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমার উপস্থাপনার বিষয়বস্তু পঠনের বৈশিষ্ট্য। পঠনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমে আমরা দেখে নেব পঠন কী এবং পঠনের সংজ্ঞা। পঠনের ভূমিকা আমাদের মনের ভাব প্রকাশ করা, কোনো বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ করা ও জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য ভাষার প্রয়োজন। এই ভাষার দুটি রূপ, যথা একটি হলো লিখিত এবং অপরটি হলো মৌখিক। তেমনি শিক্ষণেরও নানা মাধ্যম আছে, তার মধ্যে পঠন মাধ্যম সবচাইতে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। পঠন কী? মানুষের জ্ঞান অর্জনের একটি অন্যতম উপায় হলো পঠন। পঠনের ফলে কোনো পাঠক তার জ্ঞান পিপাসা পরিপূর্ণ করতে পারে। যে কোনো বিষয় পাঠক স্বাধীনভাবে জানতে চাইলে, বুঝতে চাইলে তাকে বই পড়তেই হবে বা পাঠ করতে হবে। পঠন হলো একটি প্রচেষ্টা যার মাধ্যমে পাঠক কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে বা বিষয়বস্তুকে বোঝার ক্ষমতা অর্জন করে। পঠনের সংজ্ঞা। পঠনের সংজ্ঞা দিতে গিয়ে আর্নল্ড বেনেট বলেছেন, পঠনের উদ্দেশ্য হলো ধীরে ধীরে একটি আদর্শ জীবন গঠনের দিকে যাওয়া, একটি আশ্রয় ও অনুপ্রেরণার অনন্ত উৎস। মাইকেল ওয়েস্টের মতে পঠন হলো ধ্বনি ও দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির এক মিলিত প্রক্রিয়া। পঠন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থেকে পঠন সম্পর্কিত দুটি ধারণা পাওয়া যায়। প্রথমত, পঠন একটি অনুবাদমূলক প্রক্রিয়া বা ডিকোডিং প্রসেস, অর্থাৎ লেখক একটি জিনিস লিখলেন, পাঠক তা পড়লেন। দ্বিতীয়ত, পঠন একটি আদান প্রদানমূলক পদ্ধতি বা কমিউনিকেটিভ প্রসেস, অর্থাৎ লেখক একটি বিষয় লিখলেন, তা যদি পাঠক পড়ে বুঝতে পারে তবে তাদের মধ্যে আদান প্রদান ঘটেছে বা আদান প্রদান পরিপূর্ণতা পেয়েছে। এবার আমরা আলোচনা করব পঠনের বৈশিষ্ট্য সম্পর্কে। পঠনের নানা বৈশিষ্ট্য রয়েছে, যেমন উদ্দেশ্যমূলক পঠন। পঠনের উদ্দেশ্যমূলকতা থাকবেই। পড়ার উদ্দেশ্য সম্পর্কে পাঠক সচেতন থাকবে। আমরা পড়ি তিনটি উদ্দেশ্যে, যথা আনন্দ লাভের জন্য, তথ্য সংগ্রহের জন্য এবং জ্ঞান অর্জনের জন্য। দ্বিতীয়ত, নির্বাচনমূলক বা সিলেক্টিভ। পাঠক নিজের পছন্দ অনুযায়ী বিষয়টি নির্বাচন করে ও তাই পড়ে। পছন্দের বিষয় নিয়ে পড়তে পড়তে সে অনেক দূর এগিয়ে যায়। এতে ওই বিষয় সম্পর্কে তার ধারণা বাড়ে ও ব্যক্তিগতভাবে সে সমৃদ্ধ হয়। তৃতীয়ত, নীরব পাঠ। সাধারণত নীরব পাঠ বেশি ব্যবহৃত হয়, কোনো কোনো ক্ষেত্রে অবশ্য সরব পাঠের প্রয়োজন হয়। বিষয় নির্ভর পাঠ। সাধারণত পঠন বিষয় নির্ভর হয়, বিশেষত প্রয়োজনে অনুবাদ ব্যবহৃত হয়। এরপর জটিল জ্ঞানমূলক দক্ষতা। প্রকৃতপক্ষে পঠন একটি জটিল জ্ঞানমূলক কর্ম। পাঠকরা অনুবাদ প্রভৃতির মাধ্যমে বিষয়টি উপলব্ধি করতে পারে। বোধগম্যমূলক। পঠন একটি জটিল বোধগম্যমূলক বিষয়। কোনো লেখক তার চিন্তাধারা বা বক্তব্য লেখার মধ্য দিয়ে প্রকাশ করে এবং সেই লেখা পড়ে বুঝতে হলে অবশ্যই বোধের প্রয়োজন, আর এই উপলব্ধি বা বোঝা ছাড়া পঠনের কোনো কার্যকারিতা নেই। গতির তারতম্য। কোনটাকে তড়িৎ গতিতে পড়তে হবে, কোনটাকে ধীর গতিতে পড়তে হবে, কোনটাকে শুধু চোখ বলিয়ে চলে যেতে হবে, সবই নির্ভর করে পাঠকের ইচ্ছার উপর। এরপর মিথস্ক্রিয়া পদ্ধতি। পঠন যেন লেখক ও পাঠকের মধ্যে মিথস্ক্রিয়া বিশেষ। লেখক যা বার্তা দিতে চেয়েছেন, পাঠক তার অর্থ উপলব্ধির মধ্য দিয়ে অন্তঃস্থ করে। পাঠকেরও সেই বক্তব্য বিষয়টি উপলব্ধি করার প্রয়াস করতে হয়। এভাবে পারস্পরিক চেষ্টায় বা মিথস্ক্রিয়ায় পাঠকের কাছে
মূল বার্তাটি পৌঁছে যায়। শিখন পদ্ধতি। পঠনের সঙ্গে শিখন এর একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। বিষয়টি পড়ে কতটা শিখলাম তাও মূল্যায়ন করা যায়। পরিকল্পিত পদ্ধতি। পঠন একটি সুপরিকল্পিত পদ্ধতি। সার্থক ও বোধগম্য পঠনের জন্য কিছু দক্ষতা ও নানান পদ্ধতির প্রয়োজন হয়। বিষয়টিকে বোধগম্য করার জন্য পাঠককে বিষয়ের অর্থ অনুমান করতে হয়, মূল অর্থ নির্বাচন করতে হয়, স্তরের মধ্য দিয়ে মূল অর্থে পৌঁছতে হয়। সবশেষে আমরা বলতে পারি, আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে পঠন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু যখন পড়তে শেখে তখন সে বানান করে পড়ে এবং জ্ঞান আয়োজন করে। পরবর্তীকালে ধীরে ধীরে এই পঠন ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শিশু বা শিক্ষার্থীরা পঠনের মাধ্যমে বিভিন্ন জ্ঞান আয়ত্ত করতে পারে এবং পঠনের অভ্যস্ত হয় ও কম সময়ের মধ্যে বিষয়ের অর্থ বুঝতে পারে। ধন্যবাদ।